আমরা বলেছিলাম যে একটা এজেন্ট বলতে এমন একটা জিনিসকে আমরা বুঝতেছি যার ভিতরে আসলে এরকম দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা কম্পোনেন্ট হচ্ছে যে সে কোনো অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করতে পারবে, ইমপ্লিমেন্ট করার জন্য যা দরকার সেই জিনিসগুলি তার ভিতরে থাকবে, যেটাকে আমরা বলছি অ্যাকচুয়েটর। একটু লিখে নাও, হ্যাঁ, অ্যাকচুয়েটর। আর একটা হচ্ছে সে এনভায়রনমেন্টটাকে আসলে দেখতে, এনভায়রনমেন্টটাকে সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তার মানে হচ্ছে এজেন্ট বলতে গেলে তার ভিতরে এই দুইটা জিনিস থাকতে হবে, সেন্সর দেখা যাচ্ছে আমার লেখা? জি স্যার। আচ্ছা, সেন্সরটা হবে ফর পারসিভ। স্যার ব্র্যাকেটের মধ্যে এস গুলো দ্বারা কি মিন করেছে স্যার? মানে একের অধিক সেন্সর থাকতে পারে। আচ্ছা আচ্ছা। কথা ক্লিয়ার? স্যার স্যার অ্যাকচুয়েটর দ্বারা আমরা কাকে মিন করছি স্যার? আমি আসতেছি, এক্সাম্পল দিব। আর ইন্টেলিজেন্ট এজেন্ট হলে আরেকটা জিনিস লাগবে, তার আরেকটা জিনিস লাগবে এজেন্ট প্রোগ্রাম। এই পার্টটা হচ্ছে আসলে রিলেট করতেছে হার্ডওয়্যার, তাই না? আর এই পার্টটা হচ্ছে সফটওয়্যার। কথা বোঝা গেছে? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছ লেখা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমার মনে হয় যে এজেন্টের একটা আমরা ডেফিনিশন যেটা দ্বারা করলাম, যে একটা এজেন্টের ভিতরে কিছু সেন্সর থাকবে যেটা পারসিভ করার জন্য ব্যবহার হবে। পারসিভ করা মানে হচ্ছে এনভায়রনমেন্টের ইনফরমেশনটা সে বুঝতে পারবে। আর অ্যাকচুয়েটর থাকবে যেটা দিয়ে আসলে অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করবে। আর কোন অ্যাকশনটা ইমপ্লিমেন্ট করবে এটা বোঝার জন্য এজেন্টের একটা প্রোগ্রাম থাকবে। এখন আমি একটা এক্সাম্পলে যাই, আমি আশা করব এক্সাম্পল দিলে সবার কাছে ক্লিয়ার হবে। যেমন আমি হিউম্যানের কথাই যদি বলি, যে আমরা আসলে আমাদের চোখ দিয়ে, আসলে আইগুলি দিয়ে আমরা এনভায়রনমেন্টকে দেখি। আমাদের স্কিন যেটা আছে, গায়ের উপরে যে চামড়া আছে, এইটা দিয়েও আসলে আমরা এনভায়রনমেন্টের জিনিসপত্রগুলিকে অনুভব করতে পারি। যেমন ধরো যদি খুব টেম্পারেচার যদি খুব বাড়ে, যে আজকে খুব গরম, এটা কিন্তু চোখ দিয়ে আমি দেখি না। তার মানে এনভায়রনমেন্টের ইনফরমেশনটা আমি রিসিভ করি হচ্ছে আমার চোখ দিয়ে, অনেক সময় কান দিয়ে আমি শুনি, সেটাও এনভায়রনমেন্টের ইনফরমেশন রিসিভ করি, আমি স্কিন দিয়েও রিসিভ করি। এখন যখন আমি দেখলাম যে খুব গরম, আজকে খুব গরম, তখন আমি যেটা করি যে একটা ফ্যানকে আসলে আমি ছাড়ি, বা ফ্যানের নিচে আমি গিয়ে বসি, বা ফ্যানের কাছাকাছি থাকি, তাই না? আচ্ছা, তো এই যে আমার যে এখন যে গরম অনুভব করার কারণে আমার যে আসলে একটু ঠান্ডা জায়গা বা ঠান্ডা দরকার, এই চিন্তাটা কিন্তু আমার আসে এজেন্ট প্রোগ্রাম থেকে। আর এটাকে ইমপ্লিমেন্ট করে যখন আমি একটা গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যাই, আমি হয়তো পা দিয়ে হেঁটে যাই অথবা অন্য কোনো ভাবে যাই। যেমন কারো মাথায় যদি একটা কেউ বাড়ি দিতে নেয়,
অটোমেটিক্যালি দেখা যায় যে হাতটা উপরের দিকে উঠে যায়, তাই না? जी सर। এই ইনস্ট্রাকশনটা হাত কোত্থেকে পায়? এজেন্ট প্রোগ্রাম। এটা পায় হচ্ছে এজেন্ট প্রোগ্রামের কাছ থেকে। এটা আমাদের নার্ভাস সিস্টেম, আসলে নার্ভাস সিস্টেম তাকে আসলে ইনস্ট্রাক্ট করে যে প্লিজ হ্যান্ড ইউ রেইজ, তোমার হাত উপরের দিকে উঠাও। তাহলে সেন্সর বলতে আমরা যেটা মেইন করব, যে সমস্ত জিনিস দিয়ে আমরা আসলে বেসিক্যালি এনভায়রনমেন্টের ইনফরমেশন গুলি এজেন্ট কালেক্ট করবে সেগুলো হচ্ছে সেন্সর। আর এই ইনফরমেশনের উপর বেসিস করে এজেন্ট যে অ্যাকশনগুলিকে ইমপ্লিমেন্ট করবে, যেগুলিকে ব্যবহার করবে, সেটা যেমন যদি আমি যদি দেখি, এখন গাড়ির ক্ষেত্রে যদি আসি, একটা গাড়ি যখন চালায় ড্রাইভার তার চোখ দিয়ে দেখে, এটা হচ্ছে তার জন্য সেন্সর, গাড়ির জন্য সেন্সর। এবং ড্রাইভার কিন্তু তার দুই পাশে লুকিং গ্লাসটাকে এটা দিয়েও দেখে, তাই না? জি স্যার। এইটা দেখে ড্রাইভার যখন দেখে যে সামনে কিছু কনজেশন আছে, সামনে কিছুটা জ্যাম আছে, সে কি করে? সে ব্রেক করে না? জি স্যার। সে তখন ড্রাইভার সাহেব তখন অনুভব করে যে সামনে যেহেতু গাড়ি আছে, তাহলে আমাকে আসলে গাড়ির স্পিড কমাতে হবে, এই চিন্তাটা ড্রাইভার করে। তাহলে এজেন্ট প্রোগ্রাম হচ্ছে এই চিন্তাটা আসলে, কিন্তু এই চিন্তাটাকে এক্সিকিউট করার জন্য ড্রাইভারের পা দিয়ে কি সে ইয়াতে চাপ দেয় না, ব্রেকে চাপ দেয় না? তাহলে এইটাই হচ্ছে আমার আসলে অ্যাকচুয়েটর, মানে যেইটা দিয়ে আমি অ্যাকশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেই জিনিসকে ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাকচুয়েটর। আর যেটা দিয়ে আমি এনভায়রনমেন্টের ইনফরমেশনকে দেখবো বা আন্ডারস্ট্যান্ড করবো সেটা হচ্ছে আমার সেন্সর। যেমন লাইটকে যদি আমি মেজার করতে চাই তাহলে লাইট সেন্সর লাগবে, টেম্পারেচারকে যদি মেজার করতে চাই তাহলে টেম্পারেচার সেন্সর লাগবে, স্পিডকে যদি মেজার করতে চাই তাহলে স্পিডের সেন্সর লাগবে। So there can be different types of sensors, right? जी सर। তাহলে এজেন্টের ডেফিনিশন কি সবাই বুঝছে কিনা আমাকে একটু ক্লিয়ার করো। তাহলে ইন সামারি আমরা বলবো যে এজেন্টের ভিতরে আসলে তিনটা পার্ট। একটা হচ্ছে তার মানে মূলত তার দুইটা বড় পার্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট, একটা হচ্ছে সফটওয়্যার পার্ট। হার্ডওয়্যার পার্টের ভিতর তার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেন্সর, একটা হচ্ছে অ্যাকচুয়েটর। আর সফটওয়্যার পার্টের ভিতর আছে এজেন্ট প্রোগ্রাম। সফটওয়্যার পার্ট দিয়ে সে ডিসিশনটা নেয়, অ্যাকচুয়েটর দিয়ে সে ইমপ্লিমেন্ট করে, আর ডিসিশনটা নেওয়ার জন্য যে ইনফরমেশনটা দরকার সেটা সে সেন্সর দিয়ে রিসিভ করে। There can be different kinds of sensor. For example, the light sensors, sound sensor থাকতে পারে, তাই তো? টেম্পারেচার সেন্সর থাকতে পারে। কথা ক্লিয়ার? এবার আমরা যে জায়গাতে যে গতদিন শেষ করেছিলাম সেটা হচ্ছে রেশনাল এজেন্ট। আচ্ছা, আমরা জি স্যার শুধু দুই তিনজনের কাছ থেকে শুনছি, ছাত্র আছে আমাদের এখানে 31 জন, বাকিদের কি অবস্থা? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এখন আমরা একটা নতুন ধরনের এজেন্ট সম্পর্কে আলোচনা করব, যে এজেন্টটাকে বলতেছি রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট বলতে আমরা বলতেছি যেই এজেন্টটা রাইট থিংটাকে এক্সিকিউট করে। রেশনাল এজেন্টটা বলতেছি আমরা এজেন্টের বিহেভিয়ারের উপরে আমরা বলতেছি রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট ইজ ওয়ান যে নাকি রাইট জিনিসটাকে করে। এখন কোনটা রাইট কোনটা রং এটাকে মেজার করার জন্য একটা প্যারামিটার লাগবে না? জি স্যার। এইটাকে আমরা বলতেছি যে যদি এরকম হয় যে আমি খুব
আমরা যদি খুব সিম্পল ওয়েতে বলি যে ম্যাক্সিমাইজ দ্য গোল, সে যেই কাজ করার কথা সেই কাজটাকে সে ম্যাক্সিমাম প্রফিট যদি সে সেইখান থেকে নিতে পারে তাহলে সেটাকে বলবো যে হি ইজ ডুইং দ্য রাইট থিং। এই জিনিসটা আরেকবার বলুন, ম্যাক্সিমাইজ দ্য গোল আসলে হ্যাঁ বলো, একটু জোরে বলো ভাই। স্যার এই যে ম্যাক্সিমাইজ গোল অ্যাচিভমেন্ট এই জিনিসটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ এটা আরেকবার বলছি, যেমন ধরো আমাদের গতদিন একটা ক্যাপেরা রোবট দেখিয়েছিলাম না? জি স্যার। জি স্যার, জি স্যার। এইখানে আমরা দেখেছিলাম যে রোবটটাকে যদি আমরা গার্বেজ কালেকশনের জন্য ব্যবহার করি, ধরো এটা একটা এয়ারপোর্টের ভিতরে অপারেট করতেছে যেখানে মানুষ বিভিন্ন রকমের ধরো জুস অথবা সফট ড্রিঙ্কস এর ক্যান ফেলে রাখছে। এখন তার ম্যাক্সিমাইজ দ্য গোল কি হবে, যে সে যতগুলি ক্যান সেখানে পড়ে আছে, মনে করেছে এই ফ্লোরের ভিতরে 1000টা ক্যান পড়ে আছে, তো সে ম্যাক্সিমাম যতগুলি ক্যানকে সে নিয়ে আসলে বিনের ভিতরে ফেলতে পারবে, সেটা তার গোলটা ম্যাক্সিমাইজ হবে না? তার মানে একটা এজেন্টকে তুমি যেই কাজের জন্য ডিপ্লয় করলা সেই কাজের ম্যাক্সিমাম বেনিফিটটা যদি তুমি তার কাছে পাও, সেইটা দিয়ে তুমি মেজার করতে পারবা যে একটা এজেন্ট কি রাইট কাজটা করতেছে নাকি রং কাজটা করতেছে। কথা ক্লিয়ার? জি স্যার। দেখি তোমাদেরকে আরেকটা দেখাতে পারি কিনা, ভিডিও ক্লিপ দেখাতে পারি কিনা। তোমরা একটু 2-3 মিনিট একটু অপেক্ষা করো, ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। জি স্যার। জি স্যার। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। দেখে কি বুঝতেছে একটু বলো দেখে। স্যার, হ্যালো স্যার।
হ্যাঁ, স্যার এইখানে স্যার ওই যে সেন্সর স্যার এখানে ওই যে হচ্ছে স্যার স্যার এইখানে স্যার স্যার এই ভাবে স্যার এখানে ইয়া হচ্ছে ব্যবহার হচ্ছে স্যার স্যার যেখানে স্যার আমাদের যে ব্লক আছে স্যার সেই জায়গাটা আগেই স্যার ওই যে সেন্সরের মাধ্যমে স্যার জিনিসটা স্যার আগে আমরা ওই যে দেখতে পারতেছি স্যার আগে ওই যে বুঝতে পারতেছি স্যার আগে। স্যার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কোনো বস্তু যদি থাকে সেটা দূরত্ব মেনটেন করে এটা আর কি চলতেছে সেন্সরের মাধ্যমে। এইখানে তোমরা কি দেখছো যে এইটা নির্দিষ্ট সময় পরে পরে একটা সাদা দাগটার উপরে যাচ্ছে? জি, একটা নির্দিষ্ট জায়গায়। সে স্যার একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে স্যার, আবার একই জায়গায় ফেরত আসতেছে একটু পর পর স্যার। এইটা আসলে একটা চার্জিং স্পট। কিন্তু স্যার যখন কোনো অবস্টেকল পাচ্ছে স্যার তখন সেখানে আর যাচ্ছে না, মানে হ্যাঁ, ওইটা সে বুঝতে পারতেছে স্যার সেন্সরের মাধ্যমে। সামনাসামনি আসতেছে কিন্তু একটা নির্দিষ্ট রেডিয়াস পর সে আর কি স্টপ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে আমার ভিডিওটা একটু অন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে আসলে বেসিক্যালি আমি অনলাইনে মানে অফলাইন ক্লাস নিলে তোমাদেরকে দেখাতে পারতাম। আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমার হাতের উপর একটা ছোট জি, জিনিস স্যার। দেখতে পাচ্ছ? স্যার হাত দেখা যাচ্ছে না। হাত দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে হাত? জি স্যার, জি স্যার। জি স্যার। এইটা একটা জি, রোবট স্যার। আসলে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপেরা রোবট আর কি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো এই রোবটের এই সামনের দিকে আসলে অনেকগুলি সেন্সর আছে। পিছনে আছে 2টা সেন্সর, সামনের দিকে আছে টোটাল 6টা সেন্সর আছে আর কি। সামনের দিকে আছে 4টা, পিছনে 2টা, 6টা এরকম। তো তোমরা একটু কষ্ট করে, আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটু কষ্ট করে তোমরা ওই ক্যাপেরা রোবটের সাইটটা একটু দেখবা। তো আমি একটু চেষ্টা করব তোমাদেরকে কিছু, যদিও আমাদের এখানে এক্সপেরিমেন্টেশনের সেই সুযোগগুলি নাই, আমি তোমাদেরকে চেষ্টা করব কিছু কিছু ভিডিও ক্লিপ থেকে জিনিসগুলি একটু দেখানো, যাতে তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারো। তা না হলে জিনিসটা পুরাটা মনে হবে যে তুমি পুরো একটা থিওরির উপর একটা ঘুরতেছো আর কি। হ্যাঁ, ওকে স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। আর সেই ক্ষেত্রে স্যার বুঝতে পারছি। তোমাদের দিক থেকে একটা আমার সহযোগিতা লাগবে, যে আমি যেইভাবে বলবো তুমি সেইভাবে জিনিসপত্রগুলিকে একটু পড়া। ওকে স্যার। ইনশাআল্লাহ স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা আমাদের এইটাকে শেয়ারটা অফ করে দিয়ে আমরা আমাদের মূল ইয়ার ভিতরে যাই। তার মানে কি স্যার এখানে রোবটদের এক ধরনের ম্যাপিং করে দেওয়া থাকে স্যার, এই ম্যাপিং এর বাইরে তারা যেতে পারবে না। এইটা নিয়ে আমরা আসলে পরবর্তী সময় আলোচনা করব। কিছু কিছু জায়গাতে ম্যাপ করা থাকে, কিছু কিছু জায়গাতে অন্য মেথড থাকে। কিভাবে সে করে এটা আমরা পরে তোমাদের সাথে শেয়ার করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওই শেয়ারিং। তাহলে রেশনাল এজেন্টটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার।
রেশনাল এজেন্ট বলতে গেলে আমরা রেশনাল এজেন্টের দুইটা অ্যাডভান্টেজ বলতেছিলাম। ইট ইজ মোর জেনারেল দেন ইউজিং লজিক অনলি। যেহেতু আমরা মোর জেনারেল বলছি এই কারণে, আমরা বলছি যে একটা রেশনাল এজেন্টকে আমরা তার পারফরমেন্সটা ম্যাক্সিমাইজ করবে, এইটাই আমরা এক্সপেক্ট করি। তো লজিক হলে আসলে আমাদের খুব ফর্মাল কিছু ডেফিনেশন এবং ফর্মাল কিছু জিনিসপত্র লাগতো। তো এখানে লজিক প্লাস আসলে কিছু ডোমেইন নলেজ আমাদের ব্যবহার করার সুযোগ থাকে। এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। এখানে আমরা মানে এআই এর কিছু ফাউন্ডেশন বলতেছি। পরে আমার ভিডিওটা অন করা ছিল। এখানে আমরা বলতেছি এআই এর ফাউন্ডেশনের ভিতরে বলতেছি যে এর সাথে ফিলোসফির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ফিলোসফির একটা সম্পর্ক আছে। তারপরে এর সাথে সম্পর্ক আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর, ম্যাথমেটিক্স এর সম্পর্ক আছে, সাইকোলজির সম্পর্ক আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক আছে, কন্ট্রোল থিওরি এন্ড সাইবারনেটিক্স এর সম্পর্ক আছে, লিঙ্গুইস্টিক এর সম্পর্ক আছে। তো এইখানে আমরা মেইন যে টপিকগুলির উপরে খুব কনসিডারেশন করব, যেই জায়গাতে একটু বেশি পড়াবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সার্চ, তারপরে হচ্ছে রিপ্রেজেন্টিং নলেজ এন্ড রেজনিং উইথ ইট, প্ল্যানিং, লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এক্সপার্ট সিস্টেম, এই জাতীয় জিনিসগুলি হচ্ছে মেইন টপিকস ইন এআই। তো আমাদের এই কোর্সে আসলে আমরা যেই জায়গাটাতে একটু বেশি ফোকাস করব সেটা হচ্ছে এই সার্চিং। এর উপরে আসলে অনেকগুলি টপিক আছে আমাদের, সার্চিং আর লার্নিং, এই জায়গাতে আমরা বেশি ফোকাস করব। তারপরে একটু ফোকাস করব আমরা নলেজের উপরে, শেষ দিকে আমরা এক্সপার্ট সিস্টেমের উপর একটু আলোচনা করব। এই জন্য আমরা বলছি we do not have time in this course to consider all of this. Advantages of artificial intelligence এর ভিতরে আমরা বলছি more powerful and more useful computer, new and improved interfaces, solving new problems, better handling of information, relieves information overload, conversion of information into knowledge. এটা কি তোমরা বুঝতে পেরেছো ভাই? স্যার এখানে কি আরো কিছু অ্যাড করা যায়? এখানে আমরা কমন কয়েকটা জিনিসকে বলছি, যেমন যে আমরা এআই যদি হয়, এআই বেসড কোনো মেশিন যদি হয়, এটা ট্রেডিশনাল যে মেশিন আছে সেই মেশিনগুলি থেকে পাওয়ারফুল হবে, কারণ তার ভিতরে কিছু লার্নিং এর অ্যাবিলিটি থাকবে, তার ভিতরে সেলফ অ্যাডাপ্টেশনের অ্যাবিলিটি থাকবে, তার ভিতরে নিজে থেকে কোনো কিছু করার একটা প্রবণতা থাকবে। যেমন আমরা যদি দেখি, আমি তোমাদের ক্লাসে এক্সাম্পল হয়তো দিয়েছিলাম যে কারো 5টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল যদি কোনো কারণে ভেঙে যায়, তো সে পরিপূর্ণভাবে ওই হাতটা ব্যবহারের অনুপযোগী হয় না, রেদার সে 4টা আঙ্গুল ব্যবহার করে 5 আঙ্গুলের মতো কাজ করার প্রথম দিকে চেষ্টা করে। আফটার সাম টাইম সে 4 আঙ্গুল দিয়ে পরিপূর্ণভাবে 5 আঙ্গুলের মতো কাজ করতে পারে, তাই না? জি স্যার। কিন্তু একটা কম্পিউটারের জন্য তার যদি একটা পার্টসের কোনো একটা অংশ যদি নষ্ট হয়, ওই কম্পিউটারটা কিন্তু ব্যবহার উপযোগী থাকে না, থাকে? না স্যার।
তো এইটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে অটোমেটিক সিস্টেমের একটা পার্থক্য আছে। আমি একটু বোঝানোর চেষ্টা করি, তোমরা দেখো যে এটা বুঝতে পারো কিনা। যেমন ধরো আমরা একটা অটোমেটেড ভেহিকেল আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে তাকে যাত্রা করার জন্য তাকে ইয়ে করলাম, ছাড়লাম, রাস্তায় তাকে ছেড়ে দেওয়া হইলো এবং তাকে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। একটু আগে একজন বলতেছিল যে তার কিছু ইনফরমেশন, তাকে আমরা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। আমরা তাকে বলেছি যে তুমি এইখান থেকে সোজা একদম ইয়া পর্যন্ত, কি বলে, সংসদ ভবন পর্যন্ত সোজা যাবা, সোজা যে তারপরে তুমি ডান দিকে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে তুমি যাবা, তারপরে আসাদ গেটে যাবা, ওইখান থেকে বাম দিকে যাবা, বাম দিক থেকে এরকম সোজা যাবা, গেলেই তুমি নিউ মার্কেট পাবা। তাই তো? এরকমই তো ম্যাপটা, তাই না? জি স্যার। জি স্যার। এখন মনে করো এই ম্যাপ অনুযায়ী আমাদের এই অটোমেটিক বা অটোনোমাস আমাদের এই অটোমেটিক ভেহিকেলটা রান করা শুরু করলো। এখন মনে করো সে সংসদ ভবনে আসার আগেই বাণিজ্য মেলার এখানে সোজা রাস্তাটার ভিতরে বিরাট বড় একটা গর্ত পাওয়া গেল। যেহেতু সে ম্যাপ দেখে চলে, সে কিন্তু গর্তকে সে অ্যাসেস করবে না, করবে না স্যার। কিন্তু একটা হিউম্যানের জন্য যদি তুমি তাকে ম্যাপ দিয়ে দাও, সে যখন এটা গর্ত দেখবে সে কিন্তু ডানে বামে একটু পাশ ফিরে যে সে এই গর্তটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, করবে না? জি স্যার। তো আমরা যেটা বলতেছিলাম একটু আগে একজনকে প্রশ্ন করতেছিল যে স্যার তাকে ম্যাপ, হ্যাঁ, তো এইটা আমরা উইল বি মোর ইন্টারেস্টেড অন অটোনোমাস সিস্টেম লাইক দ্য হিউম্যান বিংস অর অল আদার লিভিং অর্গানিজমস। আমরা আগের যে এক্সাম্পলটা দিলাম সেটা ছিল একটা অটোমেটিক সিস্টেম, যাকে অটোমেটিক কিছু গাইডলাইন দেওয়া আছে, সে ওই গাইডলাইনগুলি ফলো করে অটোমেটিক্যালি সে চলছে। আর পরের যে বর্ণনাটা আমি হিউম্যানের দিলাম, যে হিউম্যানের কাছে যদি তুমি ম্যাপ দিয়ে দাও, কিন্তু সে যখন সামনে দেখবে যে একটা গর্ত পড়েছে, সেই গর্তের ভিতরে আসলে পাড়া না দিয়ে সে ডানে অথবা বামে একটু একটু ক্রস করে সে যাওয়ার চেষ্টা করবে। কথা ক্লিয়ার? জি স্যার। এই কারণে আমরা বলছি যে আমরা এখানে নিউ প্রবলেমকে সলভ করার, যে প্রবলেমটা আসলে আগে থেকে ছিল না, আজকে হঠাৎ করে রাস্তাটা ওই জায়গায় কেটেছে, সুতরাং নিউ প্রবলেমটাকে সে সলভ করার চেষ্টা করতে পারবে। ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আমরা বলতেছি যে এই মেশিন ব্যবহার করার কারণে আমাদের কস্ট বেড়ে যাবে। আর এআই এর যে সফটওয়্যার গুলি যেগুলি থাকে, আমরা একটা এজেন্ট প্রোগ্রাম বলছি না? জি স্যার। জি স্যার। জি স্যার। এই এজেন্ট প্রোগ্রামের জন্য কিন্তু এই প্রোগ্রামটা লেখা আসলে একটু ডিফিকাল্ট, এর জন্য এক্সপিরিয়েন্স প্রোগ্রামার পাওয়া একটু কষ্ট। ঠিক আছে? জি স্যার। তাহলে কিছু অ্যাডভান্টেজ আমরা দেখলাম, কিছু মোটা দাগে কিছু বড় অ্যাডভান্টেজ দেখলাম। তোমরা কি লিভস প্রোগ্রামিং এর নাম শুনেছো? লিভস? হ্যাঁ স্যার। না স্যার। একটু হ্যাঁ, স্যার। লিখে নেও আর কি, হ্যাঁ? হ্যাঁ স্যার, শুনি নাই স্যার। এইটা নিয়ে একটু ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখবা, তারপর আমি আলাপ করবো। হ্যাঁ, সবাই লিখতে পেরেছো এটা? জি স্যার। তাহলে লিভস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটা স্পেসিফিক্যালি এআই রিলেটেড জিনিসপত্রগুলিকে আসলে হ্যান্ডেল করার জন্য এটা একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, লাইক সি, জাভা, এরকম এটা একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে।
স্যার এটা বলা আছে স্যার যে এটা সেকেন্ড ওল্ডেস্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রাইট রাইট। এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা। স্যার এটার ডেভেলপমেন্ট কি এখনো আছে স্যার? এইটার ডেভেলপমেন্ট এখন নাই। এটা এমআইটির নাম তো তোমরা শুনেছো তাই না? জি স্যার। এমআইটিতে একজন প্রফেসর ছিলেন, উনি রিটায়ার করছেন। গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম প্রফেসর রুডনি ব্রুক। প্রফেসর রুডনি ব্রুক আসলে উনি এই লিভস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে উনি আবিষ্কার করছেন আর কি। স্যার জন ম্যাকার্থি না স্যার? এটা ইকুয়াল। হ্যাঁ জন ম্যাকার্থি আছে, কিন্তু এটার যে বেসিক যে ইমপ্লিমেন্টেশনটা এটা ব্রুকস এর আন্ডারে হয়েছে আর কি। হ্যাঁ আমি একটু তোমাদেরকে দেখাই, একটু 2 মিনিট অপেক্ষা করো আর কি। সবাই একটু 1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ আর এই ক্ষেত্রে যদি আওয়াজ আসতেছে একটু। হ্যাঁ তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার দেখতেছি স্যার। উনি হচ্ছে প্রফেসর রুডনি ব্রুক। আমি যখন পিএইচডি করি বেসিক্যালি ওনার সাথে বেশ কিছুদিন আমি কাজ করি আর কি। আমার পিএইচডিটা ছিল বেসিক্যালি রোবোটিক্স এর উপরে আর কি। তো উনি সামারের 10 দিন আমাদের ল্যাবে এসে, আমি যেখানে কাজ করতাম 10 দিন আমাদের সাথে উনি ব্যয় করতেন, আমাদেরকে আসলে উনি ইনস্ট্রাক্ট করতেন আর কি, আমাদের গাইড করতেন আর কি। স্যার উনি কি নোবেল লরিয়েট স্যার? না তোমাদের দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি স্যার। এইগুলি সব হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল রোবট। ইন্ডাস্ট্রির ভিতরে দেখো, ইন্ডাস্ট্রির ভিতরে তোমার মানুষজনের পরিবর্তে আমরা আসলে যন্ত্র দিয়ে অনেক কাজ করতে পারি। তো ডেফিনেটলি তোমরা বলবা যে আমাদের দেশের জন্য আসলে এটা খুব একটা দরকার নেই, তাই না? কারণ আমাদের এখানে হিউম্যান রিসোর্স অনেক আছে, তাই তো? জি স্যার। জি স্যার। জি স্যার। কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু তুমি হিউম্যান রিসোর্স লাগাতে পারবা না।
যেমন ধরো একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ওখানে কি হিউম্যান কাজ করতে? না স্যার, ওটা খুব ক্ষতিকারক হিউম্যানের জন্য। আচ্ছা, আমরা মনে করো সমুদ্রের নিচে আমরা কিছু খনি পেলাম, সেখানে মানুষের কাজ করাটা কি রিস্কি হবে না? জি জি স্যার। স্যার। আচ্ছা। স্বর্ণের খনি আছে যেখানে 1000 ফুট নিচে স্বর্ণ আছে, এখানে রিস্ক হবে না? জি জি স্যার। স্যার। তো এই জন্য মানে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, ইন্ডাস্ট্রিয়াল কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, যেই অ্যাপ্লিকেশন গুলি আসলে হেলথের জন্য বা হিউম্যানের জন্য হ্যাজার্ড, ওই জায়গাগুলিতে আমরা আর্টিফিশিয়াল এজেন্ট আমরা ব্যবহার করতে পারি ইনস্টেড অফ ইউজিং দ্য হিউম্যান রিসোর্সেস irrespective of the country. কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি সবাইকে একটু মানে বিনীত রিকোয়েস্ট করব যে আমরা একটু একটু করে নিজেরা যখন বাসায় থাকবো, আমরা একটু একটু করে এরকম ভিডিও, তো আমাদের কাছে ইন্টারনেট সবার কাছে আছে, তাই না? তো আমরা ইন্টারনেটে জিনিসগুলি একটু দেখলে আমার পড়াশোনাটা একটু আমার কাছে আসলে কি বলবো আর কি, একটু ইউজফুল মনে হবে, কিছুটা ইন্টারেস্টিং মনে হবে। আদারওয়াইজ মনে হবে যে আমি সব থিওরি পড়তেছি, আসলে এগুলির বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা যেটা বলছিলাম একটু আগে, যেটা বলছিলাম যে আমাদের এখানে মেইন টপিকের ভিতরে যেগুলি আছে তার ভিতরে আমাদের ছিল সার্চ। এই জায়গাটাতে আসলে অনেক অ্যালগরিদম আছে, আমরা এই অংশটাতে অনেক আসলে এক্সপ্লোর করবো আর কি। সরি, আমার ভিডিওটা মনে অন হয়ে আছে। এই অংশটাতে আমরা একটু এক্সপ্লোর করব। তো আজকে আমরা এই সার্চ সম্পর্কে একটু বেসিক একটু জিনিস আমরা এখানে আলোচনা করি। তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমরা এটা একটু আলোচনা করি। তো এখানে আমরা সার্চটাকে বলতেছি যে এইটা এআই এর একটা ফান্ডামেন্টাল টেকনিক। আমাদের আসলে বেসিক্যালি আমরা যেটা বলছিলাম যে আমাদের মানে বলেছিলাম যে একটা এজেন্টের জন্য তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে সে পারসিভ করে, একটা হচ্ছে সে অ্যাকশন ইমপ্লিমেন্ট করে, আরেকটা হচ্ছে যে কোন অ্যাকশনটা ইমপ্লিমেন্ট করবে সেটা সে আসলে বের করে, যার জন্য এজেন্ট প্রোগ্রাম থাকে, তাই না? জি স্যার। জি স্যার। এখন যদি ধরো একটা পার্টিকুলার সিচুয়েশনে আমার একটা অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু আমার নলেজ বেজের ভিতরে 1000টা অ্যাকশনের লিস্ট আছে, তাহলে 1000টা অ্যাকশনের লিস্টের মধ্যে থেকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনটা সার্চ করে খুঁজে বের করতে হবে না? জি স্যার। জি এই স্যার। জন্য আমরা বলতেছি যে এআই এর ভিতরে একটা ফান্ডামেন্টাল টেকনিক হচ্ছে মানে সার্চ, যেটা দিয়ে আমরা পসিবল অ্যান্সার, ডিসিশন অথবা কোর্স অফ অ্যাকশন এইটাকে আমরা খুঁজে বের করি। সার্চটা আসলে দুই ধরনের হতে পারে। একটা হতে পারে ব্লাইন্ড সার্চ, যেটার আরেকটা নাম হচ্ছে আনইনফর্মড সার্চ, আরেকটা হচ্ছে ইনফর্মড সার্চ। তো ব্লাইন্ড সার্চ হচ্ছে আসলে আমরা সার্চ স্পেস থেকে কোনো অ্যান্সারকে কোয়েরি করে খুঁজে বের করার জন্য কোন রকমের অ্যান্সার রিলেটেড কোন রকমের কিউ আমরা ব্যবহার করি না। কিউ বলতে আমি হিন্টস বুঝাচ্ছি। কোন রকমের হিন্টস বা কোন রকমের নলেজ আমরা ব্যবহার না করে আমরা দেখি যে ওই স্পেস থেকে কোন অ্যাকশনটাকে আমরা সিলেক্ট করতে পারি। আর ইনফর্ম সার্চ বলতে আমরা মিন করতেছি যে আমরা যে
সার্চ করে যে একটা অ্যাকশন খুঁজে বের করব, এইটার ক্ষেত্রে আমি কিছু কিউ বা কিছু হিন্টস আমি ব্যবহার করব। যেমন হিন্টস এর ভিতরে এরকম হতে পারে, এই ধরনের সিচুয়েশন আমি আগে পড়েছিলাম, এইরকম অ্যাকশন একটা ইমপ্লিমেন্ট করেছিলাম, এরকম রেজাল্ট আমি পেয়েছিলাম। তাহলে এই প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটা ব্যবহার করার কারণে আমি যে এখন সিদ্ধান্তটা নিব, এই সিদ্ধান্তটা মোর ইনফর্ম সিদ্ধান্ত হবে, তাই না? জি স্যার। জি স্যার। স্যার ব্লাইন্ড টেকটা আবার বলেন। ব্লাইন্ডেডটা হচ্ছে আমি আমার সার্চ স্পেস থেকে আমি কোনো ইনফরমেশনকে যদি কোয়েরি করে বের করতে চাই, ওই ইনফরমেশনের মানে ওই প্রবলেমের ডেফিনেশন ছাড়া অন্য কোনো কিছু আমি ব্যবহার করছি না এই সার্চ করার জন্য। only problem definitions are used. কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে সার্চের ভিতরে আমরা দুইটা ক্যাটাগরি বলছি, একটা হচ্ছে ব্লাইন্ড সার্চ বা আনইনফর্মড সার্চ, আর একটা হচ্ছে ইনফর্মড সার্চ। তাহলে কোন ধরনের সার্চটা আমাদের জন্য ভালো হবে? স্যার ইনফর্ম সার্চটা ভালো হবে। আনইনফর্ম সার্চটাও তো আমাদের মাঝে মধ্যে লাগে। আর ইনফর্ম সার্চটা ভালো হয় স্যার। ইনফর্ম সার্চটা ভালো হবে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, ইনফর্ম সার্চটা কিন্তু আমাদের এমন কিছু জায়গা থাকবে যে জায়গাতে ইনফর্ম সার্চটা হয়তো খুব ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। যেমন ধরো আমাদের স্পেসে একটা শাটল পাঠাতে চাই, তো স্পেসের ভিতরের ইনফরমেশনটা আমাদের কাছে খুব বেশি মানে নোন না, তাই না? জি স্যার। আমি একটা রোবটকে পাঠাতে চাই 1000 ফিট বা 5000 ফিট পানির নিচে। কথা বোঝা গেছে? ইনফর্ম সার্চ আমরা ব্যবহার করতে পারবো যেই জায়গাতে আমাদের আসলে ডোমেইন নলেজটা পরিপূর্ণ আছে। যেমন ধরো আমার একটা ফ্যাক্টরি প্লেস, যেটা একটু আগে আমরা দেখালাম, একটা ইন্ডাস্ট্রির ছবি দেখালাম, যেখানে আসলে আমার বিভিন্ন র্যাকে জিনিসপত্রগুলি আছে, রাস্তাগুলি প্রি ডিফাইন, তাই না? কথা বোঝা গেছে? আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে আমাদের এই টপিকগুলি নিয়ে একটু চিন্তার সাগরে একটু সাঁতার কাটা। যদিও টার্মিনোলজি গুলি খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে আসলে অনেক জিনিস চিন্তার আছে। যেমন ধরো ইনফর্ম সার্চটা আমরা সব জায়গায় ভালোভাবে ব্যবহার করতে পারবো না, যদিও ইনফর্ম সার্চ ব্যবহার করাটা মানে বেটার, কিন্তু কিছু কিছু জায়গা থাকবে যেখানে আমার ইনফরমেশন কম আছে। ইনফরমেশন না থাকলে তো আমি তাকে আসলে ইনফর্ম করতে পারবো না। জি স্যার। এখন আজকে এই পর্যন্ত যেগুলি আলোচনা করলাম, এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। সেকেন্ড ইম্পর্টেন্ট কনসেপ্টটা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন এবং রিজনিং। এইটাকে আমরা বলছি, আমরা একটু আগে বলছিলাম যে ইনফর্ম সার্চের ভিতরে আমরা রোবটকে কিছু প্রি ডিফাইন বা একটা মেশিনকে প্রি ডিফাইন কিছু নলেজ দিতে চাই। তাহলে প্রথম প্রশ্ন হবে যে এই নলেজটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, বা এই নলেজটাকে আমি কিভাবে ডেসক্রাইব করব। কথা ক্লিয়ার? জি স্যার। এবং এই নলেজটাকে কত আনএম্বিগুয়াসলি এবং কত কনসাইসলি আমরা রিপ্রেজেন্ট করব। কনসাইসলি আমরা এই কারণে বলছি, নলেজটা রিপ্রেজেন্টেশনের জন্য আমার জায়গা লাগবে না, নলেজটাকে স্টোর করার জন্য। জি স্যার। তাহলে এই মেশিনের ভিতরে আমার মেমোরি লাগবে না। জি স্যার। জি স্যার। আমরা যদি কনসাইসলি এইটাকে রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে কি মেমোরি বেশি লাগবে না? জি স্যার। জি স্যার।
এই কারণে একটা হচ্ছে যে কোন নলেজটাকে আমরা নিব, ওই নলেজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, ওই নলেজটাকে কত কনসাইসলি রিপ্রেজেন্ট করব। আরেকটা জিনিস হচ্ছে যখন আমরা কাজ করতে যাই তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের আনসার্টেনিটি থাকে, তাই না? এই আনসার্টেনিটিটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? কথা ক্লিয়ার? স্যার সেই জন্য কি স্যার আমাদের কোনো অ্যালগরিদম স্যার এখানে যে দরকার না স্যার? অ্যালগরিদম লাগবে, হ্যাঁ অ্যালগরিদম লাগবে। এখানে আমরা শুধু জি স্যার সেটাই। এখন আমরা আসছি শুধুমাত্র যে নলেজটাকে রিপ্রেজেন্ট করা, নলেজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। জি স্যার। হ্যাঁ, তো নলেজটাকে আমরা দুই ধরনের বলছি, একটা হচ্ছে ডিক্লারেটিভ নলেজ আর একটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। ডিক্লারেটিভ নলেজ যেটা, সেটা হচ্ছে ডিল করে যেটা আমাদের ফ্যাক্টস আছে, কোশ্চেন আছে, যেমন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আর প্রসিডিউরাল নলেজ যেটা আছে এটা ডিল করে হাউ এই প্রশ্নটার অ্যান্সার করা। ডিক্লারেটিভ নলেজটা হচ্ছে হোয়াট এর অ্যান্সার গুলি জেনারেট করবে, বা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ইন্ডিয়া। আর প্রসিডিউরাল নলেজ যেটা ডিলস উইথ দ্য হাউ, মানে হাউ ডিড ইউ ডু ইট, এটা তুমি কিভাবে করেছিলে। এই হাউ এর অ্যান্সারটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল নলেজের ভিতরে থাকবে, আর ডিক্লারেটিভ নলেজের ভিতরে থাকবে হোয়াট। আচ্ছা, প্ল্যানিং যেটা বলছি আমরা আমরা যেটা একটু আগে যেটা বুঝতে পারলাম যে একটা এজেন্ট হচ্ছে ইয়া থেকে কি বলে, একটা এজেন্ট এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন পারসিভ করে আর সে অ্যাকশনটাকে ইমপ্লিমেন্ট করে, তাই না? জি স্যার। একটা পার্টিকুলার গোলকে অ্যাচিভ করার জন্য অনেকগুলি স্টেপস আমার লাগতে পারে না? জি স্যার। এইটাকে আমরা বলতেছি এইটা হচ্ছে প্ল্যানিং করা আর কি, যে আমার সিকোয়েন্স অফ অ্যাকশন গুলিকে কোনটার পরে কোন কোন অ্যাকশনটাকে ইমপ্লিমেন্ট করব, এটা হচ্ছে প্ল্যানিং এর একটা পার্ট। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট জিনিসটা আসতেছে আমাদের লার্নিং। লার্নিংটা আসলে বেসিক্যালি আমরা আসলে লার্নিংটাই হচ্ছে তোমার এআই এর মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং সবচেয়ে পাওয়ারফুল কম্পোনেন্ট। দেখো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে ছোট ছোট কলা দেখিয়েছিল, এখনকার মধ্যে কি নেপালি কলা তখন ছিল যেগুলো আজ থেকে 20 বছর আগে? স্যার মনে নাই স্যার। মনে নেই। ধরো আনলাইকলি কেস, এখন যত পরিমাণে ধরো আমরা এই চাষের মাছ দেখতেছি তখন তো ছিল না, তাহলে আগে তো এগুলি কম ছিল ন্যাচারাল। জি স্যার, আগে স্যার শুধু মানিক কলা ছিল স্যার। এখন কি আমাদের কাউকে নিউ নলেজ দিতে হচ্ছে যে এইটা একটা কলা, ধরো কলার সাইজটা বড় হইলো, তাতে কি আমাকে কলা আবার চিনাতে হবে কেউ? না স্যার। না স্যার। বা কলার সাইজ ছোট হইলো তাতেও চিনাতে হবে না, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে হিউম্যান এবং অল লিভিং অর্গানিজমের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার লার্নিং একটা কম্পোনেন্ট থাকে, যেটা সে আসলে এক্সাম্পল থেকে সে লার্ন করে এবং ওই লার্নিং এর নলেজটাকে সে আসলে এক্সটেন্ড করতে পারে। তোমাকে যদি ধরো কিছু আম দিয়ে শেখানো হয় যে এইগুলি হচ্ছে আম, এখন আমের সাইজ এবং কালার চেঞ্জ হলেও কিন্তু তুমি বলবা যে এটা আম, তাই নয় কি? এক্স্যাক্টলি স্যার।
তাহলে হিউম্যান এবং অল লিভিং অর্গানিজমের ভিতরে এই লার্নিং এর একটা পার্ট থাকে, যে লার্নিংটাকে এক্সাম্পল দিয়ে লার্ন করানো হয়। যেমন অনেক জায়গায় দেখবা যে ডগ স্কোয়াড আছে না? জি স্যার, র্যাবে আছে। তো ডগ স্কোয়াড কেও তো শিখাইতে হয়, তাই না? জি স্যার। তাকে যে শিখাতে হয় তাকে এক্সাম্পল দেখাই কিন্তু শিখাতে হয়, তাই নয় কি? জি স্যার। স্যার তাহলে কি এআই কে স্যার ফার্স্টে শিখাইতে হবে স্যার? এখানে একটা মনে হয় তুমি দেখেছো, আমরা যেটা আলোচনা করলাম, একটা হচ্ছে যে তুমি তাকে একটা প্ল্যান দিয়ে দিলা, সেই প্ল্যান অনুযায়ী সে কাজ করলো। আর তাকে যদি লার্নিং এর কোনো অ্যাবিলিটি তাকে যদি দিতে চাও, জি স্যার। এই প্ল্যান দিয়ে কাজ করা মানে কিন্তু তোমার নিজের কোনো জ্ঞান অ্যাপ্লাই করা না এখানে, তাই নয় কি? জি স্যার। তুমি তাকে যদি কোনো কিছু লার্নিং এর অ্যাবিলিটি তাকে দিতে চাও, তাহলে তাকে আগে চিনাতে হবে। আচ্ছা, তোমরা কি এটা কি তোমরা কি ধারণা করছো যে তুমি যখন এই যে তুমি যখন কি বলবো আর কি, তুমি যখন আইডি কার্ড নিয়ে ইউনিভার্সিটির সামনে যাও, মনে করো যে আমার একটা মেশিন আছে। আচ্ছা, তোমাকে আরেকটু সহজভাবে বলি, তোমরা যে এটিএম কার্ড, যখন তুমি এটিএম কার্ড তো ইউজ করছো, তাই না? অনেকে ইউজ করছো, তাই না? জি স্যার। তো এটিএম কার্ড যখন তুমি এটিএম মেশিনের ভিতরে ঢুকাও, সে কিভাবে বুঝে যে তোমার এই এটিএম কার্ডটা তোমার? কি ধারণা? বারকোডটা স্যার স্ক্যান করে স্টোরেজ থাকে স্যার, ওই কোডটা স্টোরেজ থাকে ওদের তার মানে কাছে। কি তাকে এই ইনফরমেশনটা আগে দেওয়া হয়েছে, তাকে চিনানো হয়েছে, তাই নয় কি? জি স্যার। স্যার এখানে এআই কে লার্নিং করানোর জন্য কি কোনো স্যার টাইম দরকার হয় নাকি স্যার তারা ইনস্ট্যান্ট শিখতে পারে? লার্নিং এর জন্য প্রথমে টাইম দরকার হবে। তুমি যখন শিখছো তোমার কি প্রথমে টাইম দরকার হয় নাই? জি স্যার, আমরা তো হিউম্যান স্যার। হিউম্যানের লাগলে মেশিন কিভাবে পারবে? স্যার যদি স্যার প্রোগ্রাম সেট করে দেওয়া হয় স্যার, তাহলে প্রোগ্রাম সেট করে দিলে তো আর তুমি লার্নিং হলো না, তোমার ডিরেকশনাল হবে, সেটা অটোমেটিক সিস্টেম হবে। তোমার তোমার ধারণাটা সে এক্সিকিউট করতেছে। তখন যেটা হবে যে সংসদ ভবনের সামনে গিয়ে যখন রাস্তার মধ্যে গর্ত দেখবে, সোজা সে গর্তের ভিতরে ডাইভ দিবে। জি স্যার। স্যার তখন কিছুটা ব্লাইন্ডলি কাজ করবে স্যার, প্রোগ্রাম সেট করে দিলে স্যার। হ্যাঁ। আরো অনেকে বলো দেখি, আমি শুনি একটু, তোমাদের প্রশ্নগুলো একটু শুনি। স্যার আমার মধ্যে স্যার একটা কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে স্যার, সেটা হচ্ছে যে আমরা যখন লার্নিং করাবো স্যার, ওরা তো স্যার একটা ইনস্ট্রুমেন্ট, তো স্যার ওরা কিভাবে বুঝবে যে এটা শিখতে হবে অথবা? এইখানেই তো আসলে মানে আমরা আসলে যেটা করব আর কি, বেসিক্যালি মানে তোমাকে যখন তোমাকে বিভিন্ন ফ্রুটস তোমাকে টিচ করা হয়েছে, যখন বিভিন্ন ফ্রুটস তোমাকে চেনানো হয়েছে, তখন কিন্তু ফ্রুটস গুলিকে সামনে নিয়ে তোমাদের প্যারেন্টসদের মধ্যে কেউ অথবা তোমাদের এল্ডার ব্রাদার অথবা সিস্টারদের কেউ তোমাকে দেখিয়ে বলছে যে এটা হচ্ছে আম। জি স্যার। তাই না? জি স্যার। তার মানে কি লার্নিং ইজ গাইডেড বাই টিচার। জি স্যার। এক্সাম্পল উইথ টিচার, তাই না? জি স্যার। এক্সাম্পল হচ্ছে তোমার অ্যাপলটা, আর টিচার হচ্ছে তোমার এল্ডার ব্রাদার বা এল্ডার সিস্টার অথবা তোমার প্যারেন্টস, হু গাইডস ইউ টু লার্ন দিস ইজ অ্যান অ্যাপল। রাইট স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে। এইখানেও আমরা দেখব যে আমাদের একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। এই ইনপুট আউটপুটের ভিতরে এইটা যদি ইনপুট হয়, এটা হচ্ছে আউটপুট। তার মানে ফ্রুটস এর সাইজ যদি এরকম হয়, তার শেপ যদি এরকম হয়, তার টেস্ট যদি এরকম হয়, তাহলে এটা হচ্ছে বানানা। তো লার্নিং এর সময় আমাদের কাজই হবে এই ইনপুট আর আউটপুটের ম্যাপিং ফাংশনটাকে লার্ন করা। মেশিন আসলে অটোমেটিক্যালি এই জিনিসটাকে আসলে আমরা কিছু ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন দিয়ে দিব, এই ইকুয়েশনের মাধ্যমে সে অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এইটা হচ্ছে এই ইনপুট থাকলে এরকম একটা আউটপুট হবে। কথা ক্লিয়ার? জি স্যার।
এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে গেলে আমাদের বিভিন্ন রকমের সেন্সর লাগবে, তাই না? জি স্যার, এই সেন্সরের কথাটাই বলতে যাচ্ছিলাম স্যার, যে ওরা মনে হয় তাহলে স্যার সেন্সরের মাধ্যমে সবকিছু ইন্ডিকেট করে। না না, সেন্সর দিয়ে তুমি ইনফরমেশন নিবা, কিন্তু ওই ইনফরমেশনটা থেকে তুমি অ্যানসার জেনারেট করতে গেলে যে এজেন্ট প্রোগ্রাম যেটা আছে সেটা ইন্টেলিজেন্ট হতে হবে। জি স্যার, জি স্যার। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলতেছি, এই ইন্টেলিজেন্টের পার্টটা হচ্ছে এজেন্ট প্রোগ্রামটা। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। তা আমার মনে হয় যে তোমাদের ইন্টারাকশনে মনে হচ্ছে যে তোমরা একটু একটু চিন্তা করতে শুরু করছো এবং একটু একটু চিন্তা করবো আর কি। হ্যাঁ, আমরা এমন ভাবে এটাকে একটু বুঝবো যাতে আমাদের তো অনেকগুলি ভাইবা আছে। আমি ক্লাস টেস্টের জন্য ভাইবা নেই, অ্যাসাইনমেন্ট প্লাস ভাইবা থাকে। তারপরে আমাদের কুইজ পরীক্ষা আছে। তো আমরা যদি এইভাবে ক্লাসগুলিতে পার্টিসিপেটরি মানে পার্টিসিপেশন থাকে আমাদের ক্লাসগুলিতে, আমরা একটু চিন্তা করি, আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা রিলেটেড জায়গাতে ইনশাল্লাহ আমাদের অসুবিধা হবে না। স্যার আমাদের সিটি তাহলে কি কি ওয়েতে হচ্ছে? একটা গুগল ফর্ম, একটা হবে স্যার ভাইবা উইথ অ্যাসাইনমেন্ট, আরেকটা কি হবে স্যার? এটা আমি একটু দেখবো আর কি। আমাদের মানে গুগল ফর্মসে তো হবেই, ভাইবা উইথ অ্যাসাইনমেন্ট হবে। আমরা একটু আরো দু একটা ক্লাস যাক, আমি একটা স্পেসিফিক গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার। তবে একটা স্যার যেটা আমরা হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল গুলো সব, কোর্স ম্যাটেরিয়াল গুলো সব তুমি গুগল ড্রাইভে পাবা। কোর্স ম্যাটেরিয়ালের কথা বলছিলাম ড্রাইভে। জি স্যার। স্যার তিনটা তো স্যার তিন ভাবে হয়ে গেল স্যার, একটা স্যার গুগল ফর্ম, একটা অ্যাসাইনমেন্ট, একটা ভাইভা। টোটাল অ্যাসাইনমেন্ট আসলে থাকবে না, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে আসলে ভাইভা থাকবে, কারণ অ্যাসাইনমেন্টে আমার পক্ষে জাজ করা মুশকিল হবে, এটা অনেকটা ব্লাইন্ড জাজের মতো হবে। I would like to make judgment based on the information. তো আমি সবাইকে একটু বিনীত অনুরোধ করছি, আমাদেরকে গতদিন আমি ধরো প্রায় আমরা গত টার্মে আমি ধরো 100-র উপরে স্টুডেন্টের ভাইভা নিছি। একজন স্টুডেন্টের আমাকে হ্যান্ডেল করতে বেশ সমস্যা হচ্ছে এখনো, আমি এটা করতে পারি নাই। সে আসলে কোনো কিছু গুগল ড্রাইভে আপ করে নাই, সে বলে স্যার আমি পারি নাই, সিস্টেমটা কাজ করে। তাই আমি বললাম যে দেখো গুগলের এই পার্টটা তো আমাদের কারো কোনো কিছু করার নাই। আমি সাদা মাটা ভাবে তোমার যেটা বলতে পারবো লেভেনের মতো, সবাই পারলে তুমি না পারার কোনো কারণ নাই। তখন আমি যখন তার ক্লাস রেকর্ড দেখলাম, ক্লাস রেকর্ডে গিয়ে দেখলাম যে সে আসলে টোটাল 20% ক্লাস করছে। আমি যখন তার ভাইবার রেকর্ড গিয়ে দেখলাম, ভাইবার রেকর্ডে দেখলাম যে তার পারফরমেন্স হচ্ছে 0%। তা আমি এই জন্য, যদিও এই কথাটা মানে নেগেটিভ এবং একটু একটু বিব্রতকর, আমি সবাইকে বলবো যে আমি তোমাকে অ্যাসিওর করতে পারি এই জায়গাটাতে তুমি যদি ক্লাসগুলি করো এবং ইনস্ট্রাকশন অনুযায়ী যদি তুমি জিনিসগুলো একটু করো, তোমার বিন্দু মাত্র কোনো জায়গাতে ইনশাল্লাহ কোনো জায়গাতে তোমার আটকানোর কোনো সম্ভাবনা নাই। আমি ক্লাসে ওই জিনিস যেগুলি আলোচনা করি নাই সেই জিনিসগুলি দিয়ে আমি তোমাকে জাজ করব না, বরঞ্চ ক্লাসে যে জিনিসগুলি আমি বারবার আলোচনা করব সেই জিনিসগুলি তুমি জানো কিনা সেটা আমাকে আসলে বুঝতে হবে, তাই নয় কি? জি স্যার। তোমরা তো এটাতে একমত নাকি? একমত না? জি স্যার একমত। না স্যার, আপনি ব্লাইন্ড আমাদের যে যার অ্যাসাইনমেন্ট দিব স্যার, যত কপি টপি যাই হোক স্যার, আপনি সবারে 10-এ 10 দিয়ে দেন। না স্যার, এটা করেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাকে একটু কাইন্ডলি ইয়াটা পাঠাই দিও। হ্যাঁ, মোহন কি আছে? স্যার আছে স্যার। আচ্ছা, কাইন্ডলি একটু পাঠিয়ে দিও। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স স্যার। হ্যাঁ হ্যাঁ, চ্যাট লিস্টে দেওয়া আছে স্যার, ওটা চলে যাবে অটোমেটিক।